জাহিদুর রহমান। আমরা দেখলাম যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমরা যাকে নিয়ে কথা বলছি অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি আসলেই দীর্ঘদিন ধরে উনি এমন মন্তব্য করছেন যাতে করে মনে হয় যেন ওনার ওনার ক্ষোভটা অনেক বেশি এই তরুণদের যে দল, এনসিপি নিয়ে দল, তাদের তার একটা ক্ষোভ আছে। আম অনেক অভিযোগ আছে, অনেকেই বলেন যে তারা আক্রমণ করে কথা বলে, প্রবীণদের শ্রদ্ধা করে কথা বলে না। এ ধরনের মন্তব্য আমরা শুনি। কিন্তু একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তিনি কি একেবারে এভাবে খারিজ করে মন্তব্য করতে পারেন কিনা? যেটা আসলে তার দলের যে জুলাই গণঅভ্যুত্থানে তার যে ভূমিকা, এটা তো শুধু ওন করা না, এটা তো তাদের বিশাল ভূমিকা আছে, সেই ভূমিকাকেই ছোট করে দেয়। এটা আপনি কিভাবে দেখেন আসলে যে এখানে তাকে যে কারণ দর্শা নোটিশ দেওয়া হয়েছে, এটা আরো আগে দেওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা, ডক্টর জাহিদুর রহমান? ধন্যবাদ। আমি খুব স্পষ্টভাবেই মনে করি কারণ দর্শনা নোটিশ অনেক আগে দেওয়া উচিত ছিল। একটা কথা বলা হয় পলিটিক্যালি কারেক্ট কথা বলা, একজন রাজনীতিবিদের জন্য তো পলিটিক্যালি কারেক্ট কথা বলতেই হবে। তিনি তার মনে যা আসেন তিনি সেটা বলে ফেলবেন না, কারণ তার একটা দল আছে, তাই দলের একটা রাজনীতি আছে। যতই আমরা অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা বলি, আপনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন মিরাজকে যে তার দলের মানুষজন অদ্ভুত সব মন্তব্য করেছে, পরে তারা ডিসওন করেছেন যে এটা আমার তার ব্যক্তিগত মন্তব্য না। পলিটিক্সের গুরুত্বপূর্ণ পদে থেকে যে কোনো ব্যক্তিগত মন্তব্য দেওয়া যায় না। আর আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, জনাব হাসনাত আব্দুল্লাহ, তাদের দলের স্ট্রাকচার, ওনাদের পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তার যে অবস্থান, তার যে সক্ষমতা, তার যে অবস্থান, সেটা বিএনপির জনাব ফজলুর রহমানের অবস্থান তার চেয়ে অনেক দুর্বল। তিনি, আমি আবারও বলছি, তিনি চেয়ারপারসনের উপদেষ্টা, এটা খুব সিগনিফিক্যান্ট কোনো পোস্ট না। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা পজিশনে আছেন, তার দলের টপ 4-5 জনের একজন, মানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্যের চাইতেও গুরুত্বপূর্ণ পদ। সুতরাং এই জিনিসগুলোকে আমরা বয়স দিয়ে হিসাব করলে হবে না, তারা রাজনীতি করতে নেমেছেন। তো যেটা বলছিলাম যে উনি অনেকগুলো মন্তব্য করেছেন যেগুলো খুবই পলিটিক্যালি ইনকারেক্ট ছিল। এমনকি সর্বশেষ যে মন্তব্যটা তিনি কালো শক্তি বলে করেছেন, খুবই অফেন্সিভ, এবং এর মাধ্যমে তিনি প্রকারান্তরে এক ধরনের একক ক্রেডিট জামায়াতের হাতে তুলে দিচ্ছেন। বক্তব্যটা শুনতে সেরকমই লাগে। তার কালো শক্তি কিনে যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু এই মুভমেন্টে তার নিজের দল জামাত তো জুলাই অগাস্টে আসলো আসলে। 13-14 পর জামাতকে খুঁজে পাওয়া যায় নাই। আমরা এই মাঠে ছিলাম, আমাদের এগুলো সব চোখের সামনে আছে। জামাত কি করেছে 28 অক্টোবরের কথা মনে আছে, যেদিন বিএনপির উপরে ক্র্যাকডাউন হয়, জামাত ফুল দিয়ে টিয়ে রীতিমতো সমাবেশ করে ফেরত চলে গিয়েছিল। জামাত কোন জায়গায় ছিল, কেমন ছিল, এগুলো আমাদের দেখা আছে। তো এখন এগুলো করার মাধ্যমে একটা স্ট্র্যাটেজিক ভুল করলেন, এবং অবশ্যই যখন কালো শক্তি বলছেন, অন্য যারা আছে তাদের সবার এটা গায়ে লাগার কথা আছে, কোনো সন্দেহ নাই। সো এই সকল এই পর্যন্ত আসার আগেই বিএনপি ইন্টারভিন করার কথা ছিল। এই আলাপটা ফেসবুকে, এমনকি বিএনপি মাইন্ডেড মানুষজন ওনার ক্ষেত্রে এই আলাপটা করছিল যে এটা আসলে ওনার ক্ষতি করছে। কেউ কেউ একটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছেন, তাকে মাঠে রেখে আওয়ামী ভোট আনার চেষ্টা করছে। আমি মনে করি আওয়ামী ভোট আনার জন্য এসব কোনো কার্যকর কিছু না। আওয়ামী ভোট যারা যদি বিএনপি আনতেই চায়, তার আরো অন্যান্য ইস্যুজ আছে। বিএনপি বিরুদ্ধে রীতিমতো একটা ধর্মভিত্তিক জোট তৈরি হচ্ছে বা দল তৈরি হচ্ছে। আওয়ামী লীগের যারা সেকুলার মানুষ আছেন, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন, তারা বিএনপিকে এমনি ভোট দেবেন। আর কিছু ভোট আনার জন্য এসব করে রাদার বিএনপি ভোট হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। সো এটা অবশ্যই উচিত। আর আমি মিরাজের একটা জিনিস একটু অ্যাটেন্ড করতে চাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে কি তাহলে রাজাকার শব্দটা উচ্চারণ করা বন্ধ করতে হবে? উনি বলছেন রাজাকারের ট্যাগের যুগ শেষ হয়ে গেছে। হাসিনার রাজাকার ট্যাগ আর যারা ফজলুর রাজাকার ট্যাগ কিন্তু একেবারেই একই না। আমি আবারও বলছি, হাসিনার ট্যাগ আর যারা ফজলুর ট্যাগ একই না। যারা ফজলু সুনির্দিষ্ট ভাবে একটা রাজনৈতিক দল এবং তার উনি নাম ধরে বলেছেন, তাদেরকে রাজাকার বলেছেন। এখন কেউ বলতে পারেন যার জন্ম মুক্তিযুদ্ধের পরে হয়েছে, সে কেমনে রাজাকার হয়? কারণ আজও তার দল, সেই দল মুক্তিযুদ্ধের সময়কার তাদের কর্মকাণ্ডের জন্য, কাণ্ডকীর্তির জন্য দায় স্বীকার করে ক্ষমা চায়নি, এখনো সেটা তারা আপহোল্ড করে। এটা একটা মেন্টালিটি, রাজাকার একটা মেন্টালিটি। সুতরাং যারা ফজলু কিন্তু গণহারে সবাইকে রাজাকার বলেন নাই। শেখ হাসিনা যেমন বলেছেন, তিনি নাম তুলে বলেছেন ওই দলের মানুষজনকে তিনি আসলে ওইভাবে দেখেন। সো রাজাকার আলাপটা বাংলাদেশের মাটিতে থাকবে। ইম্পর্টেন্ট হচ্ছে সেটা যথাস্থানে সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা সেটা। আমি মনে করি উনি এটাকে সঠিকভাবে ব্যবহার করেছেন। কিন্তু এই যে কালো শক্তি বলা বা এর আগে ওনার অনেক মন্তব্য ছিল, এগুলো খুবই ভুলভ্রান্তিপূর্ণ ছিল। সেটার জন্য যা যা হয়েছে ঠিক আছে, এবং বিরাট যেটা নিজেও মনে করেন, আমরা সবাই মনে করি। এখন তার বিরুদ্ধে যেটা হচ্ছে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ, এবং আমি মনে করি এটার পেছনে তারা আছে যারা জনাব ফজলু কথা বলায় সমস্যা হয়। জনাব ফজলুর রহমান যতবারই কথা বলেছেন, উনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন। যে সিনেমা একটা কথা একটু যোগ করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা বললে আমরা যেন আবার হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা না বুঝি। আজকে যারা হঠাৎ করে
অনেক মুভ করে ফেলছেন বলে মনে হয়। আমরা বছর বছর শেখ হাসিনার ওই তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করেছে, ওটাকে ডিবাঙ্ক করেছে, আমি ওটার কথা বলছি না। কিন্তু হুম, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের কিছু স্পিরিটের ভিত্তিতে হয়েছিল, সেটা নিয়ে কথা বাংলাদেশে হবে। এখন হুম, যারা ফজলে যখন এই মুক্তিযুদ্ধকে ডেকে আনেন তখন মুক্তিযুদ্ধের বিরোধিতার আলাপ আসে। এবং আমরা জানি ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি হয় না। তাই যদি হয় আজকে থেকে 30, 40, 50 বছর পর আওয়ামী লীগকেও তার আজকে 24-এর কৃতকর্মের জন্য মাফ করে দিতে হবে নাকি? হুম। এখন আমি আসবো এটাকে বলতে আসবো উনি যতবারই আলাপ করছেন তখন ওই বিরোধিতার আলাপ আসছে, এবং উনি প্রচুর রিসেন্ট টাইমে ট্র্যাকশন পাচ্ছেন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং উনি যদি জেলে টেলে চলে যায় তাদের ভালো হয় সম্ভবত।